বলেছিল যে হিউম্যান রাইটস ইজ মিনস রাইট টু হ্যাভ এ ন্যাচারাল ডেথ। ঠিক আছে, তার মানে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা এটা আমার মানবিক অধিকার। হ্যাঁ, এবং আপনার আমার স্বাভাবিকভাবে মৃত্যুর অধিকারটা কে নিশ্চয়তা দিবে, কে নিশ্চিত করবে, এটাকে রাষ্ট্রকে করতে হবে। আচ্ছা সাদ ভাই, আমরা এই আলাপে অবশ্যই ফিরে আসবো, আরো অনেক বিষয় আছে, তার আগে একটা ফোন নিতে যাচ্ছি। দর্শক, আপনার পরিচয়টি দিন, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি চিটাগং থেকে করছি, আমার নাম হচ্ছে পাপলু আশরাফ। আমি প্রথমে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে আজকে এই অনুষ্ঠানে প্রশ্ন করছি। সেটা হলো, প্রথমে একটা অভিযোগ আছে, সেটা হলো যে আইন ডিপার্টমেন্ট মানে ল অ্যান্ড অর্ডার, এই যে যিনি বসে আছেন সামনে ওনারা দিনে দিনে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন। মানে সাধারণ জনগণ ওনাদের সাথে ডিল করতে গেলে পকেটের পয়সা তো জায়গা জমি পর্যন্ত বিক্রি করতে হয়। এখান থেকে উনি কিভাবে ওনারা বাইর করবেন, আমাদেরকে সেবা দিবেন, এটা ওনাদের চিন্তা করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, ডাক্তারদেরও তাই। হ্যাঁ, এই ডাক্তার আর উকিল এরা দুজনে মিলে আমাদের সাধারণ মধ্যবিত্ত শ্রেণী একদম পকেট শেষ। যদি এই রাস্তায় আমরা একটা বিপদে পড়ি তাহলে যে আমাদের কি অবস্থা হয় আপনি নিজেও বিয়ে করলে বাচ্চা হলে বুঝবেন। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে এই সাগররুনির হত্যাকাণ্ডের কোনো ডেভেলপমেন্ট তো দেখতে পাচ্ছি না, পররাষ্ট্রমন্ত্রীর খালি বক্তব্য আর বয়ান ছাড়া। এটা এত বড় বড় এলিট ফোর্স রেখে লাভটা কি দেশের? হ্যাঁ, গরিব দেশ এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনার এই যে কর্নেল তাহেরের মৃত্যুকাণ্ডটা, এটা কি, এটা কোন ধরনের হত্যাকাণ্ড, এটা আমি জানতে চাই। আর বুয়েটের একজন নাম করা ছাত্র ছিলেন, এই যে এই আপনার বিপ্লবী নেতা ছিলেন, শুনছিলাম চিটাগাং থেকে ধরে নিয়ে যে মারা ফেলছিল শামীম শিকদার। হ্যাঁ, সিরাজ শিকদার, শামীম শিকদার হলো বোনের নাম, ভাস্কর্য করেন যিনি, ওনার ভাই হলো সিরাজ শিকদার। ওনাকে যে মেরে ফেললো, উনি তো গণমানুষের জন্য তখন এই যে আওয়ামী লীগের যে সেই সময়ে ছাত্রলীগের যে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল বিতর্কিত, ব্যাপার ছিল রক্ষী বাহিনী, তো তাইলে ওনাকে কেন ধরে নিয়ে মারে ফেললো রক্ষী বাহিনী? এটা কোন ধরনের হত্যাকাণ্ড, এটা একটু জানতে চাই। এই ধরনের যে আরো অনেক। হ্যালো, আচ্ছা, আমরা হারিয়ে ফেলেছি, আমাদের একটা সময় কাল আছে ফোনে, কিন্তু তার কোয়েশ্চেনটা ডেফিনেটলি আমরা ক্লিয়ারলি ধরতে পেরেছি। উনি একটা জিনিস যেটা আমি দর্শককে বলতে চাই, সরি আমার ফোন কেটে গেছে, আপনি আরেকবার ট্রাই করতে পারেন। আমাদের সাদাত সাহেব কিন্তু ল প্র্যাকটিশনার না, উনি কিন্তু বেসিক্যালি টিচার, শিক্ষকতা করেন, কিন্তু তারপরেও দায়ভার আপনাকেও নিতে হবে। আপনি সেঞ্চুরি, আশরাফুল যদি সেঞ্চুরিও করে, দল হারলে দায়ভার তাকে নিতে হয়। কাজে আপনাকে বলতে হবে যে কেন লয়ার এত এক্সপেন্সিভ, কেন গ্রামের একজন সাধারণ গরিব মানুষ তার জমি নিয়ে মামলা করতে যে আরো একদম নিঃস্ব হয়ে যাচ্ছে, কেন? ছোট্ট করে আমাকে বলেন। আমি একটু ছোট করে তার আগে একটু বলে দিচ্ছি দর্শককে বলার জন্য, সেটা হচ্ছে যে অনেক কিন্তু শুধুমাত্র বিয়ে করলে বা বাচ্চা হলে যে ব্যাপারটা বুঝবে, এই যে কথাটা বললেন, হ্যাঁ, তা দর্শকের আপনার ইনফরমেশন যে বলে রাখছি, অনেক খুব রিসেন্টলি বিয়ে করেছেন, সো তার এখন আসলে বোঝার সময় হয়েছে বোধহয় দর্শকের ভাষ্য পথে আর কি, যে আমরা লয়াররা কেন আসলে এখানে এত এক্সপেন্সিভ হচ্ছি। আমি আশা করছি যে আমার দরকার হবে না। তারপরে আসলে এটা প্রফেশন কিভাবে ডিল করছে এটা তো আমাদের বুঝতে হবে, যে এখন আমি লয়ার হিসেবে যদি আমার ক্লায়েন্টকে বেশি চার্জ করি, আমি যে টাকাটা আমি চাচ্ছি, হ্যাঁ, আমি বলবো যে জাস্টিফিকেশনটা হচ্ছে যে ওনার জন্য যেমন আমার দাম বাড়ছে, আমার জন্য অন্যান্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কাজেই উনি বা আমাদের যারা ক্লায়েন্ট হিসেবে যারা আসছেন, হ্যাঁ, তারা যেমন তাদের বেঁচে থাকার বিভিন্ন আপনার সংস্থান করতে গিয়ে তারা যেমন হিমশিম খাচ্ছেন, আমরা লয়াররা, আমরাও এই সমাজের মানুষ, কাজে আমরাও কিন্তু এই সমাজের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, বিদ্যুতের ঊর্ধ্বগতি বলেন, বিদ্যুতের মূল্যের যে ঊর্ধ্বগতি, হ্যাঁ, এটা দিয়ে আমরাও সাফার করছি। কাজেই আমার যদি ইলেকট্রিসিটি বিল আমি যদি গত মাসে 4,500 টাকা দিয়ে থাকি, আর এই মাসে যখন আমার 8,500 টাকা দিতে হচ্ছে, আমি সে টাকাটা কোথায় পাবো? আমি কিন্তু 2 বছর আগের ক্লায়েন্টের কাছ থেকে যে টাকাটা নিতাম, সেই টাকাটা যদি আমি এখন নিতে যাই, হ্যাঁ, আমি কিন্তু আসলে বেঁচে থাকতে পারবো না। এটা ঠিক, এই টাকাটা আমাকে নিতে হবে তাহলে গ্রামের সেই গরিব মানুষের কাছ থেকেই। এখন অফকোর্স এখানে অবশ্যই মানবিকভাবে দেখা উচিত যে কে আসছে, বাট আমরা লয়াররা অনেকেই আমি জানি যে আমাদের বড় লয়ার অনেকেই আছেন, যারা সিনিয়র লয়ার অনেকে আছেন, তারা এইসব ক্ষেত্রে অনেক মানবিকভাবে এদেরকে দেখেন। তারা ঠিক ওইভাবে যে যদি দেখেন একজন মানুষ ওইভাবে এফোর্ড করতে পারছেন না, অফকোর্স তাকে সেভাবে মানবিকভাবেই দেখেন। হ্যাঁ, কাজে জেনারেলাইজেশনটা করা ঠিক হবে না যে আমরা লয়াররা মানুষকে মানে অসম্ভব বেশি চার্জ করছি বা কিছু। হ্যাঁ, বাট আমাদেরকে এই সমাজের পার্সপেক্টিভে আমাদেরকেও
কিন্তু বিবেচনা করতে হবে। আর পরের দুটো ব্যাপারে যাচ্ছি, সেটা হচ্ছে যে উনি দুটা হত্যাকাণ্ডের কথা বলেছেন। দেখেন আসলে আমি একটু আগে যে প্রসঙ্গটা ছিলাম, হ্যাঁ, সেখানে হচ্ছে যে রাষ্ট্রের কাছে আমাদের প্রধান একটা এক্সপেকটেশন হচ্ছে যে আমি এই রাষ্ট্রে আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই এবং আমি একটা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। ঠিক আছে, মনে করুন আপনার রাষ্ট্র আমাকে খালি দুর্বৃত্তের হাত থেকে শুধু রক্ষা করবে, আসলে কিন্তু তা না। রাষ্ট্র যেমন দুর্বৃত্তের হাত থেকে আমাকে রক্ষা করবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মনে করেন পরিবেশ বিপর্যয় থেকে আমাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। ঠিক আছে, মনে করেন পরিবেশ বিপর্যয়ের ফলে যদি একটা মানুষের মারা যায়, হ্যাঁ, সেখানে কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। কিংবা মনে করেন ভেজাল খাদ্য খেয়ে যদি মানুষ মারা যায়, ঠিক আছে, হ্যাঁ, তার সে যদি অসুস্থ হয়, ওইখান থেকে কিন্তু প্রোটেকশন করার দায়িত্বটা কিন্তু রাষ্ট্রেরই। কাজেই এবং কিংবা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ফর্মে যে মৃত্যুর কথা বলছি, বিভিন্ন ফর্মে যে যেসব মৃত্যু হয়েছে, হ্যাঁ, সেখানে সব জায়গায় কিন্তু আমরা সবকটা মৃত্যুই কিন্তু অসম্ভব মর্মান্তিক। হ্যাঁ, কারণ যে মানুষটা মারা যাচ্ছেন তিনি তো চলে গেলেন, কিন্তু উনি যাদেরকে রেখে গেলেন, যারা বেঁচে আছে, তাকে আঁকড়ে ধরে যারা এতদিন বেঁচে ছিল, তাদের কি হবে, তাই না? মনে করেন আমাদের খুব দুজন গুণী মানুষ চলে গেলেন, মুশিক মুনিরের কথা বলছি, তারেক মাসুদের কথা বলছি। হ্যাঁ, তো এখানে এই যে এই ধরনের মৃত্যু, এটা তো আমরা কখনো চাই না, কখনো চাইনি, তাই না? তো এখানে কি রাষ্ট্রের দায়ভার নেই? অবশ্যই আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে অধিকারটা, এটাকে আমরা শুধুভাবে আমরা যদি আক্ষরিক অর্থে দেখতে চাই তাহলে হবে না। এটাকে আমাদের ওভারঅল দৃষ্টিতে দেখতে হবে, ওভারঅল পার্সপেক্টিভে দেখতে হবে যে মানবিকভাবে একজন মানুষের কি কি চাওয়ার আছে, কি কি পাওয়ার আছে। হ্যাঁ, যে আমরা যেটা সবসময় বলি যে মানুষের বেঁচে থাকার অধিকারটা কেমন, সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকারটা হচ্ছে যে সে যেন মানবিক গুণাবলী নিয়ে তার স্বাভাবিক প্রত্যাশা নিয়ে যেন সে বেঁচে থাকতে পারে এবং সে যেন স্বাভাবিকভাবে মারা যেতে পারে। বুঝতে পারছেন? কাজে যে কোনো মৃত্যু, যে কোনো অস্বাভাবিক মৃত্যু, যে কোনো হত্যা, অফকোর্স সেটা নিন্দনীয়, সেটাকে বিচার করার দায়িত্ব রাষ্ট্রের। সেটা বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে সব হত্যার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আচ্ছা, ওকে সাদ ভাই, এবং আপনার এই আলোচনার মানে এখান থেকে এই লিঙ্কে আমার আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি করতে চাই, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্লিজ বিরতির সময়টা আমাদের সঙ্গে থাকুন।